আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি ইংলিশ সার্ভাইভাল অ্যাকশন থ্রিলার মুভি। মুভিটির নাম প্লেন। ভেবে দেখুন তো, আপনি একটা প্লেনের পাইলট, আর মাঝ আকাশে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে আপনার প্লেনটা আছড়ে পড়লো এমন এক নির্জন দ্বীপে, যেখানে দ্বীপের চারদিক ঘিরে কেবলই গহীন জঙ্গল। এখানে কোনো ম্যাপ কাজ করে না, এখানে কোনো পুলিশ নেই, এখানে কোনো আইন নেই। আছে শুধু একদল রক্তপিপাসু বিচ্ছিন্নতাবাদী খুনি গ্যাং, যাদের স্বভাবই হচ্ছে বাহিরের মানুষ পেলেই কেবল তাদেরকে জিম্মি করে অত্যাচার করা। চ্যালেঞ্জ এখন, এই জঙ্গলে যে একটা বিমান আছড়ে পড়েছে এটা জঙ্গিরা বুঝতে পারার আগেই আপনাকে যেভাবেই হোক সবাইকে এখান থেকে উদ্ধার করে নিয়ে পালাতে হবে। তখন আপনার অবস্থাটা কেমন হবে? এমনই ঘটে এই মুভিতে। টানা কয়েক ঘন্টা এই গহীন জঙ্গলে যা যা ঘটে তা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, আপনার হার্টবিট গ্যারান্টেড বেড়ে যাবে। যারা সার্ভাইভাল মুভি পছন্দ করেন তারা এই মুভিটিতে পুরো একদম রোলার কোস্টার রাইডের ফিল পাবেন। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরু হয় একটি এয়ারপোর্টে। একটু মাঝে একটা বিমান উঠতে চলেছে, আর সেই বিমানের ক্যাপ্টেন মিস্টার ব্রান্ড। হাতে বেশি সময় নেই, তাই মিস্টার ব্রান্ড তাড়াহুড়ো করে বিমানের দিকে এগিয়ে যাচ্ছে, আর যেতে যেতে ভিডিও কলে তার মেয়ের সাথে কথা বলতেছে। মেয়ে চিন্তার স্বরে বলে, বাবা আমি আজ সকালেই নিউজে দেখলাম তুমি যেদিকে যাচ্ছ সেখানকার আবহাওয়া নাকি রীতিমতো ভয়ঙ্কর, অনেকগুলো ফ্লাইট নাকি অলরেডি ক্যান্সেল হয়েছে, তাই আমার মনে হয় তোমার এই রিস্ক না নিয়ে এখনই বাসায় ফিরে আসা উচিত। ব্রান্ড বলে, না মা, এমন আবহাওয়ায় আমি এর আগেও অনেকবার প্লেন চালিয়েছি, সো তুমি একদম টেনশন করো না, আমি কাজ শেষ করে খুব শীঘ্রই বাসায় ফিরে আসবো। বাবার এমন কনফিডেন্স দেখে মেয়ে খুশি হয় ও ভরসা পেয়ে হাসি খুশিতেই বাই জানায়। সিন চলে আসে বিমানের কেবিনে। ব্রান্ড ভিতরে ঢুকে তার কো পাইলটের সাথে দেখা করে, কিন্তু বেচারা কো পাইলটকে দেখে মনে হচ্ছে টেনশনে তার কিডনি হাতে চলে আসার অবস্থা, কারণ আজকেই সে তার লাইফের ফার্স্ট ফ্লাইট ওড়াতে যাচ্ছে। ঠিক তখনই একজন এয়ার হোস্টেজ এসে ব্রান্ডকে ইশারায় বাহিরে ডাকে। সেখানে আগে থেকে একজন পুলিশ অফিসার ব্রান্ডের জন্য অপেক্ষা করছিল। অফিসার ব্রান্ডকে দেখে বলে, টনি নামের একজন কুখ্যাত খুনিকে আপনার বিমানে করে টরেন্টো নিয়ে যেতে হবে। আসামের হাতে হ্যান্ডকাপ লাগানো থাকবে, আর হ্যাঁ আমিও বিমানে থাকবো, যাতে ওর উপর নজর রাখতে পারি। তো এই টনি সাধারণ কোনো আসামি না, সে কয়েকটা মার্ডারের আসামি, তার উপর আবার বেশ শক্তিশালী। তাই ব্রান্ড এমন একজন আসামিকে সাধারণ মানুষদের মাঝে রাখতে ভয় পাচ্ছে, তাই টনিকে প্যাসেঞ্জারদের থেকে দূরে বিমানের একদম পিছনের একটা সিটে বসিয়ে দেওয়া হয়, যাতে সে কোনোভাবে সাধারণ যাত্রীদের উপর হামলা করতে না পারে। কিন্তু এই টনিকে নিয়েই যে সামনে কত বড় ধামাকা অপেক্ষা করছে সেটা কারো কল্পনাতেও নেই। তো সব প্যাসেঞ্জার তাদের সিটে বসে পড়লে ব্রান্ড ফাইনালি বিমানের স্টাফদের থেকে কনফার্ম হয়ে নেয় যে সব ছাত্রী উঠে পড়েছে। ব্যাস, এরপরই সকল ফর্মালিটি কমপ্লিট করে বিমান উঠতে শুরু করে। তো মাঝ আকাশে পৌঁছানোর পর ব্রান্ড বিমানকে অটো পাইলটে রেখে বিমানের কো পাইলট ডেলের সাথে নিজের পরিবার নিয়ে গল্প শুরু করে। ব্রান্ড তার মোবাইলে তার মেয়ে ড্যানিলার ফটো দেখিয়ে বলে, এটা আমার মেয়ে ড্যানিলা, পড়াশোনার খাতিরে সে ক্যালিফোর্নিয়া থাকে। 2 বছর পর আজকে বাসায় এসেছে, কিন্তু ব্যস্ততার কারণে এখনো তার সাথে দেখা করতে পারিনি। ওকে কথা দিয়েছি কাজ শেষ করে দ্রুত ফিরে এসে ওর সাথে দেখা করব। সত্যি বলতে আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, কারণ ওর মা ওর ছোটবেলাতেই মারা গেছে, তাই আমি ছাড়া ওর আর কেউ নেই। সিন তখন বিমানের প্যাসেঞ্জার সেকশনে আসলে দেখি সবকিছু নর্মাল ভাবেই চলতেছে। তখন সকল প্যাসেঞ্জাররা তাদের আকাশপথের জার্নিটা দারুণ এনজয় করতেছে। এমন সময় ব্রান্ড খেয়াল করে আকাশের আবহাওয়া তেমন একটা সুবিধার মনে হচ্ছে না, যার ফলে বিমানও কেমন জানি ঠিকমতো কন্ট্রোল হচ্ছে না। ব্রান্ড পরিস্থিতিটা বোঝার চেষ্টা করতেছে। এমন সময় তো হঠাৎ বিমানে এমন ঝাঁকুনি হতে সবাই তো রীতিমতো ঘাবড়ে যায়। ব্রান্ড তখন প্যাসেঞ্জার সেকশনে এসে সবাইকে সিট বেল্ট বাঁধার ঘোষণা দিচ্ছে ও খারাপ আবহাওয়ার ব্যাপারে সবাইকে সচেতন করতেছে। তখনই আবার ব্রান্ড অনেক কষ্টে পাইলট ডেলের কাছে আসে ও কন্ট্রোল রুমের সাথে এই ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আবহাওয়া এতটাই বাজে যে রেডিও সিগন্যাল পুরোপুরি গায়েব হয়ে গেছে। ব্রান্ড অনেক চেষ্টা করতেছে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে তাদের বিমানের বর্তমান লোকেশনটা জানাবে, কিন্তু রেডিও সিগন্যাল কাট হওয়ার কারণে সেটা কিছুতেই পারছে না। এদিকে বিমানের ইলেকট্রিসিটিও অফ হয়ে গেছে। ব্রান্ড ভালো করে খেয়াল করে দেখে বিমানের মেইন সিস্টেম ফেল করেছে এবং বিমান এখন কেবলমাত্র ব্যাটারিতে চলতেছে। মানে বিমান এখন মাত্র 10 মিনিট চলবে। এর মাঝে বিমানকে কোথাও ল্যান্ড করতে হবে, নয়তো
হয়তো ব্যাটারির চার্জ শেষ হলে বিমান আকাশ থেকে মাটিতে আছড়ে পড়বে। কিন্তু প্রসঙ্গ এত অল্প সময়ের মাঝে বিমানকে ল্যান্ড করাতে হলে খুব শীঘ্রই আশেপাশের কোনো এয়ারপোর্টে বিমানকে নামাতে হবে। কিন্তু একই তো আশেপাশে কোথাও এয়ারপোর্ট আছে বলে এরা জানে না। তার উপর আবার এরা নিজেরাই এখন আসলে কোন এলাকার উপরে আছে সেটাও বুঝতে পারছে না। আবার নিচের দিকে তাকিয়ে পারফেক্ট জায়গা দেখে যে সেখানে বিমানটা ল্যান্ড করাবে সেটারও উপায় নেই, কারণ খারাপ আবহাওয়ার কারণে নিচে কিছু দেখা যাচ্ছে না। এদিকে তো সময় মাত্র 10 মিনিট, তার মাঝেই বিমানটাকে কোথাও না কোথাও ল্যান্ড করাতেই হবে। কিন্তু এত কিছু ভাবার সময় নেই। ব্রান্ড তাড়াতাড়ি বিমানটাকে ল্যান্ড করানোর জন্য দ্রুত নিচের দিকে নামাতে শুরু করে। মানে খুব শীঘ্রই বিমানটা কোথাও পড়তে চলেছে। সেটা হতে পারে কোনো সাগরের উপরে বা কোনো বিল্ডিং এর উপরে বা কোনো জঙ্গলে। তাই এয়ার হোস্টেস প্যাসেঞ্জার সেকশনে এসে সকল প্যাসেঞ্জারকে তাদের সিট বেল্ট ভালো করে পরতে বলে ও জানাই বিমানের ইঞ্জিন নষ্ট হয়েছে, তাই বিমান খুব শীঘ্রই ক্র্যাশ ল্যান্ডিং করতে চলেছে, সবাই প্রস্তুতি নিন। সিন তখন ব্রান্ড ও ডেলের কাছে আসলে দেখি এদিকে এরা বিমানের উপর কন্ট্রোল হারিয়ে ফেলতেছে। Seconds. This plane is equipped with flotation devices. তো অবশেষে এরা বিমান নিয়ন্ত্রণে নিয়ে আসলে দেখে এরা এখন একটা জঙ্গলের উপরে চলে এসেছে। হাতে আর সময় মাত্র 4 মিনিট। এর মাঝেই বিমান ল্যান্ড করাতে হবে। ব্রান্ড ডেলেকে বলে, দেখো তো আশেপাশে কোথাও বিমান নামানোর মতো কোনো মাঠ দেখতে পাও কিনা। ডেলে কোনো জমিন দেখতে না পেয়ে এরা সিদ্ধান্ত নেয় এরা জঙ্গলের পাশে যে সাগর দেখতে পাচ্ছে তাহলে এরা সেই সাগরে ল্যান্ড করাবে। যদিও এতে আদৌ কেউ বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নেই, বাট এছাড়া উপায়ও নেই। তাই এরা বাধ্য হয়ে সাগরের দিকে এগোতে শুরু করে। হঠাৎ এমন সময় এরা একটু দূরের জঙ্গলের মাঝে একটা রাস্তা দেখতে পেলে ভেবাচাকা খেয়ে যায়, কারণ সেখানে বিমান ল্যান্ড করাতে পারলে মৃত্যুর হার কমবে। বাট রাস্তাটা যত দূরে আছে এত অল্প সময়ে সেখানে পৌঁছানো সম্ভব কিনা সেটাই চ্যালেঞ্জ। যদি বাই চান্স টাইমিং সামান্য মিসম্যাচ হয় তো বিমান জঙ্গলে আছড়ে পড়বে। বাট ব্রান্ড রিস্কটা নেয় ও দুম করে বিমানটা সেদিকে ঘুরিয়ে নেয়। Stick of dynamite. Manually extend. Let it get steady and locked. Reverse full thrust. Reverse full thrust. তো ফাইনালি ব্রান্ড মরতে মরতে যেন মৃত্যুর দ্বার থেকে ফিরে আসে ও সহি সালামতে বিমানটা ল্যান্ড করে ফেলে। ডেলে নিজের চোখের সামনে সবকিছু দেখেও যেন বিশ্বাসই করতে পারছে না তারা সত্যিই বেঁচে আছে। খুশির ঠেলায় ডেলের চোখে তো জল চলে আসে। এদিকে প্লেনে শর্ট সার্কিট হওয়ার কারণে ফায়ারিং শুরু হলে ব্রান্ড তড়িঘড়ি করে সিট থেকে উঠে ডেলেকে বলে, ডেলে তাড়াতাড়ি সবাইকে নিচে নামাও। এই বলে ব্রান্ড ও প্যাসেঞ্জার সেকশনে চলে আসে ও সবাইকে তাড়াতাড়ি প্লেন থেকে নিচে নামতে বলে। সবাই তখন গেটের দিকে যেতে থাকলে এয়ার হোস্টেস ব্রান্ডকে জানায় যে সেই পুলিশ অফিসার এবং তাদের একজন এয়ার হোস্টেস মারা গেছে। এই বলে এয়ার হোস্টেসটি পুলিশের পকেটে থাকা সেই হ্যান্ডকাপের চাবিটা নিয়ে নেয় যেটা সেই আসামির হাতে লাগানো আছে। ব্যাপারটা আসামি কেন জানি আর চোখে দেখতে থাকে। তো সবাই প্লেন থেকে নামতে শুরু করে। সিন কন্ট্রোল রুমে আসলে দেখি প্লেনটি হঠাৎ মাঝ আকাশ থেকে কেন এবং কোথায় হারিয়ে গেল এরা কিছুতেই লোকেট করতে পারছে না। এমনকি প্লেনটার সাথে কোনো রেডিও যোগাযোগও করতে পারছে না। এটা নিয়ে পুরো কন্ট্রোল রুম টিম ও এয়ারলাইন্স মালিক মিস্টার ডেভিড অস্থির হয়ে পড়েছে। এরা বুঝে উঠতে পারছে না প্লেনটা কোথায় ল্যান্ড করলো। তো মালিক তখন এই রহস্য জট খুলতে স্কার্সডেল নামের এক রেস্কিউ এক্সপার্টকে ডেকে পাঠায়, যার কাজই হলো দুনিয়ার যেখানেই কেউ বিপদে ফেসে থাকুক না কেন তাকে খুঁজে বের করা। মালিক তাকে ক্লিয়ারলি বলে দেয় আমার বিমানের সব ডিটেলস চাই, বিমানটা এখন কোথায় আর আমার প্যাসেঞ্জার আর কর্মীরাই বা কোন হালতে আছে। ব্যাস এরপর সেই রেস্কিউ এক্সপার্ট আদা জল খেয়ে তার মিশনে নেমে পড়ে। এদিকে বিমানের সব যাত্রীরা তো ভয়ে আর চিন্তায় অস্থির। তারা ভেবেই পাচ্ছে না এখন তারা কিভাবে এখান থেকে উদ্ধার হবে। তখন ব্রান্ড সব যাত্রীকে এক জায়গায় জড়ো করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ও বলে, দেখুন আপনারা একদম ঘাবড়াবেন না, আপনারা শান্ত থাকুন, আমরা দেখছি প্লেনটা মেরামত করে আবার ঠিক করা যায় কিনা। এই বলে ব্রান্ড বিমানের কাছে গিয়ে মেরামতের কাজ শুরু করে দেয়। কিন্তু ব্রান্ড চেক করে দেখে বিমানের ইঞ্জিন এমনভাবে শর্ট সার্কিট হয়েছে যা মেরামত হবে বলে মনে হচ্ছে না। তার মানে উদ্ধারকারী দল না আসা পর্যন্ত তাদের এখানে ওয়েট করা ছাড়া আর কোনো পথ নেই। তো ব্রান্ড আর তার কো পাইলট মিলে ম্যাপ দেখে নানা ক্যালকুলেশন
ট্রায়াঙ্গুলেশন কষে নিজেদের যে লোকেশনটা বুঝতে পারে তা দেখে এরা শখ। এরা আসলে একটা প্রাইভেট আইল্যান্ডে ফেসে গেছে, যেখান থেকে যান নিয়ে ফেরা দায়। কারণ এই আইল্যান্ডের চারপাশ জুড়ে গহীন বন, আর এই বনের মাঝেই বিশাল একদল সন্ত্রাসী গোষ্ঠীর বসবাস, যারা এখানে ভয়ঙ্কর সব ক্রাইম পরিচালনা করে এবং এই পুরো জঙ্গল জুড়ে কেবল তাদেরই রাজত্ব চলে। ব্রান্ড বুঝতে পারে যেভাবেই হোক রেস্কিউ টিমকে এখানে ডাকতেই হবে, নইলে এখান থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই। তাই এরা এয়ারলাইন্স কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য রেডিওটা ঠিক করবে, কিন্তু লেজালা বজ্রপাতের চোটে রেডিওটা একদম পুরে কয়লা হয়ে গেছে। এদিকে যাত্রীরা তো অস্থির হয়ে যাচ্ছে। তাই ব্রান্ড যাত্রীদের কাছে ফিরে এসে নর্মাল থাকার অভিনয় করে বলে, রেস্কিউ টিম ডাকার জন্য যোগাযোগ করার ট্রাই চলতেছে, আপনারা একদম টেনশন করবেন না। আমি জঙ্গলে গিয়ে খুঁজে দেখছি আশেপাশে কোথাও কোনো বাড়ি পাওয়া যায় কিনা। এদিকে উপরে উপরে নর্মাল ভাবে এটা বললে কি হবে, ভিতরে ভিতরে তো ব্রান্ডের ভয়ে ফেটে যাচ্ছে। তখন ব্রান্ড কি যেন একটা ভাবে ও বিমানের ভিতরে ঢুকে মৃত সেই পুলিশ অফিসারের কাছে থাকা সেই পিস্তলটা লুকিয়ে নিয়ে নিজের কাছে রেখে দেয়। এরপর ব্রান্ড সিদ্ধান্ত নেয় সে জঙ্গলের ভিতরে যাবে, কিন্তু হাতে পিস্তল যতই থাক একা এই জঙ্গলের ভিতরে যাওয়া খুবই রিস্কি। সাথে অবশ্যই কোনো সাহসী ও শক্তিশালী সঙ্গী রাখা দরকার, আর এমন কেউ তো এখানে একমাত্র টনি। কিন্তু টনিকে হেল্পের জন্য সাথে নিলে তো টনির হ্যান্ডকাপ খুলে দিতে হবে, আর একটা কুখ্যাত খুনের হ্যান্ডকাপ খুলে দেওয়াটাও তো বিরাট রিস্কি। বাট ব্রান্ড এই বিরাট ঝুঁকিটা নিয়ে ফেলে। সে টনির হ্যান্ডকাপ খুলে দেয় ও টনিকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। ওদিকে সিন চলে আসে জঙ্গলের সেই সন্ত্রাসী গোষ্ঠীর কাছে। একজন দৌড়ে এসে গ্যাংয়ের নেতা ডাটুকে বলে, ভাই গত রাতে একটা বিরাট বড় বিমান আমাদের জঙ্গলের খুব নিচু দিয়ে উঠতে দেখেছি, মনে হচ্ছে বিমানটা আমাদের জঙ্গলের মাঝেই কোথাও নেমেছে। এটা শুনে ডাটু তার সহযোগীকে বলে, তাড়াতাড়ি জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করো, ও প্লেনটা কোথায় ল্যান্ড করেছে খুঁজে বের করো। প্লেনে করে আসা একটা লোকও যেন পালাতে না পারে। ওদিকে সিন ব্রান্ড ও টনির কাছে আসে। ব্রান্ড সামনে হাঁটতেছে আর টনি পিছন পিছন হাঁটতেছে। টনি পালায় কিনা বা হঠাৎ ব্রান্ডের উপরেই হামলা করে বসে কিনা এই ভয়ে ব্রান্ড হাঁটতে হাঁটতে একটু পরপর পিছন ফিরে টনিকে দেখতেছে, কিন্তু এভাবে দেখতেও আবার ভয় লাগতেছে। তাই টনি পিছন থেকে পালালে যেন ব্রান্ড বুঝতে পারে, এই জন্য চলতে চলতে নানা আলাপ করতেছে। কিন্তু হঠাৎ ব্রান্ড দেখে টনি তার কথার কোনো জবাব দিচ্ছে না। ব্রান্ড অবাক হয়ে পিছন ফিরলে দেখে কি টনি কোথায়। ব্রান্ড ভয়ে আর এক সেকেন্ডও দেরি না করে একাই সামনে চলতে থাকে। ওদিকে কোপাইলট একা একা বসে থেকে কি করবে, তাই বিমানের শর্ট সার্কিট ঠিক করার চেষ্টা করছে। টানা অনেকক্ষণ ধরে চেষ্টার পর যেই না সুইচ অন করে, কি শর্ট সার্কিট দেখে ঠিক হয়ে গেছে। কোপাইলট তো নিজের সফলতা দেখে নিজেই রীতিমতো শক। ওদিকে ব্রান্ড জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে একটা পরিত্যক্ত বিল্ডিং দেখতে পায়। তো ব্রান্ড দেখে রুমের দেয়ালে শত শত গুলির দাগ। এর মাঝে খেয়াল করে তার পায়ের নিচে কি যেন পড়েছে। নিচে তাকালে দেখে বাপরে, এখানে শত শত গুলির খোসা পড়ে আছে। মানে এই রুমের ভিতরে শত শত গুলি চালানো হয়েছে। এটা দেখে ব্রান্ড ভয়ে তার পিস্তলটা বের করে ফেলে। তো ব্রান্ড অস্থির হয়ে টেলিফোনটার কেবল ঠিক করতে লেগে পড়ে। অনেকক্ষণ চেষ্টার পর ফাইনালি টেলিফোনটা ঠিক হলে ব্রান্ড তাড়াহুড়ো করে তার এয়ারলাইন্সের হেল্পলাইনে কল করে। রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। কেমন না লাগে। হঠাৎ একজন সাড়া দেয়। ব্রান্ড তাড়াহুড়ো করে তার নিজের পরিচয় দিয়ে বলতে থাকে যে সে যে বিমানটি উড়িয়েছিল সেটা ফিলিপাইনের পাশের একটা জঙ্গলে আটকা পড়েছে, তাড়াতাড়ি এখানে রেস্কিউ টিম পাঠাতে হবে। কিন্তু টেলিফোন লাইন এতটা বাজে যে ও পাশের মেয়েটি ব্রান্ডের কথা কিছুই ঠিকমতো বুঝতে পারছে না। ব্রান্ড তখন তাড়াহুড়ো করে বারবার শুধু তার লোকেশনটা বলতে থাকে, যাতে অন্তত লোকেশনটা শুনতে পারে। কিন্তু ওদিকে মেয়েটি ব্রান্ডের কথা কিছুই বুঝতে না পেরে বিরক্ত হয়ে কলটাই কেটে দেয়। ব্রান্ড এবার তার মেয়ে ড্যানিলাকে কল করে। মেয়ে কল ধরতেই ব্রান্ড বলে ওঠে, তুমি আমাকে শুনতে পাচ্ছ? মেয়ে হা বললে ব্রান্ড যেন হাফ ছেড়ে বাঁচে। ব্রান্ড তার মেয়েকে বলে, আমি একটা আইল্যান্ডের সকল যাত্রী সহ আটকা পড়েছি, তোমার আশেপাশে কোনো খাতা কলম থাকলে তাড়াতাড়ি নাও। ড্যানিলা খাতা কলম নিলে ব্রান্ড তার লোকেশনটা বোঝানোর চেষ্টা করতেছে ও বিল্ডিং এর নিচের দিকে তাকাচ্ছে। দেখে নিচে একটা গাড়ি দাঁড় করানো। ব্রান্ড সেদিকে গুরুত্ব না দিয়ে তার লোকেশনটা বোঝাচ্ছে। হঠাৎ তো ব্রান্ড লোকটিকে মেরে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালে তার গা মাথা চক্কর দিতে থাকে। ঠিক এমন সময় দুম করে একটা গুলির শব্দ।
আমরা দেখি এটা টনি ব্রান্ডকে বলে ওঠে, ক্যাপ্টেন বেরিয়ে আসতে পারো, তোমাকে আমি কিছু করব না। ব্রান্ড তখন ভয়ে ভয়ে আড়াল থেকে বেরিয়ে আসলে দেখে টনির কাছে রাইফেল সহ অনেক অস্ত্র, মানে টনি অলরেডি কয়েকটা গুন্ডাকে খতম করে তাদের থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছে। তো টনি ব্রান্ডের সেফটির জন্য ব্রান্ডকে একটা রাইফেল দিয়ে বলে, এটা পুরো লোডেড আছে, কাছে রাখো। ওদিকে ডাটুর সহযোগী বিমানের খোঁজ নিয়ে এসে বলে, ভাই বিমানের খোঁজ পেয়েছি, ওটা আমাদের মাইনিং রোডের পাশে ল্যান্ড করেছে, দূর থেকে দেখলাম অনেক বিদেশি লোককে দেখতে পেলাম। এটা শুনতেই ডাটু একটা রাইফেল নিয়ে বেরিয়ে পড়ে। সিন ওদিকে ব্রান্ড ও টনির কাছে আসে। I got a feeling we're gonna see a lot more. তো এরা এখানে মানুষের রক্ত, ক্যামেরায় স্ট্যান্ড, ক্যামেরায় থাকা ফুটেজ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা নানা পাসপোর্ট, এগুলো দেখে বুঝতে পারে এই জঙ্গলে থাকা সন্ত্রাসী গোষ্ঠী আসলে মানুষদেরকে কিডন্যাপ করে এখানে এনে টর্চার করে ও সেগুলোর ভিডিও পরিবারকে পাঠিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ নেয়, এরপর লোকদেরকে নির্মমভাবে মেরে ফেলে। ব্যাস, এটা জানতেই ব্রান্ডের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝে যায় সে তার বিমানের যাত্রীদেরকে যে একা রেখে এসেছে, এতক্ষণে নিশ্চয়ই তারা সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়েছে। ব্যাস, ব্রান্ড ও টনি গাড়ি নিয়ে ঝড়ের গতিতে যাত্রীদের বাঁচাতে রওনা দেয়। সিন বিমানের যাত্রীদের কাছে আসলে দেখি তারা সবাই এই অপেক্ষাতে বোরিং হয়ে বসে আছে কখন ব্রান্ড রেস্কিউ টিম নিয়ে ফিরবে। এমন সময় এদিকে একটা গাড়ি আসার আওয়াজ হলে এরা খুশি হয়ে দাঁড়িয়ে পড়ে যে ব্রান্ড তাহলে রেস্কিউ টিম নিয়ে চলে এসেছে। ওদিকে টনি ও ব্রান্ড বিমানের দিকে আসতেছে। দূর থেকে টনি যেই না গুলির আওয়াজ শুনতে পাই, তো ডাটু কো পাইলটের কাছে এসে বলে, বিমানের ক্যাপ্টেন কোথায়? সবাই তো ভয়ে থরথর করে কাঁপতেছে, কেউ কিছু বলছে না। কো পাইলট সাহস নিয়ে এগিয়ে এসে বলে, আমি এখানকার ইনচার্জ। ওদিকে ব্রান্ড ও টনি দৌড়ে জঙ্গলের সেই জায়গায় যাচ্ছে যেখান থেকে লুকিয়ে এখানকার ঘটনা দেখাও বোঝা যাবে। তো ডাটু কো পাইলটকে বলে, বিমানের সকল যাত্রীর লিস্ট আমাকে দাও। এরা তো সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। ওদিকে দূর থেকে ব্রান্ড যখন দেখতেছে তার যাত্রীদেরকে জিম্মি করা হচ্ছে, তখন ব্রান্ড তেরে আসতে ধরে, বাট টনি তাকে আটকে রাখে। এদিকে ডাটুর সহযোগী এবার এয়ার হোস্টেজের থেকে প্যাসেঞ্জার লিস্ট চাই, ওই মেয়েটির সাথে খারাপ কাজ করার মুডে চলে যায়। মেয়েটি তখন বাধ্য হয়ে প্যাসেঞ্জার লিস্টটা দিয়ে দিলে ছেলেটির লিস্ট দেখে বলে, লিস্টে থাকা ক্যাপ্টেন কোথায়? কো পাইলট কোনো জবাব না দিলে গুন্ডাটি ধুম করে কো পাইলটের মাথায় পিস্তল ধরে। দূর থেকে এটা দেখে ব্রান্ড নিজেকে যেন কিছুতেই সামলাতে পারছে না, বাট টনি তাকে অনেক কষ্টে জোর করে আটকে রাখতেছে। তো কো পাইলট বাধ্য হয়ে বলে ওঠে, ক্যাপ্টেন হেল্পের জন্য গেছে। কিসের হেল্প? জানি না কিসের, হয়তো এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করতে গেছে। এটা শুনে গুন্ডাটি বলে ওঠে, তার মানে তোমরা যে এখানে আছো এটা তাহলে কেউ জানে না? এই রে, কাম সারছে। বলেও তো মস্ত বড় ভুল করে ফেললো, এখন তো আর কেউ আসবে না। পরিস্থিতিটা বুঝতে পেরে একটা মেয়ে প্যাসেঞ্জার ভয়ে দৌড় শুরু করলে তো ডাটু সবাইকে বলে, চুপচাপ সবাই গিয়ে বাসে ওঠো। এই বলে ডাটু রেগে মেগে গুলি চালাতে শুরু করলে সবাই ভয়ের ঠালায় যান বাঁচাতে সন্ত্রাসীদের আনা সেই বাসের দিকে দৌড়ে যেতে থাকে। তো সবাইকে বাসে তুলে নিয়ে সন্ত্রাসীগুলো ধীরে ধীরে চলে যেতে থাকে আর ব্রান্ড নিরুপায় হয়ে দূর থেকে এইসব দেখতে থাকে। যদিও ব্রান্ড প্যাসেঞ্জারকে বাঁচানোর জন্য ছটফট করে, বাট টনি ব্রান্ডকে কিছু করতে দেয় না। তো সব সন্ত্রাসী চলে যায়, শুধু দুইজনকে রেখে যায় এখানে থাকা প্যাসেঞ্জারদের দামি জিনিসপত্র সব নিয়ে আসার জন্য। এখন প্রশ্ন, সবাইকে কোথায় নিয়ে গেল? এটা না জানলে এদেরকে তো জীবনেও উদ্ধার সম্ভব না। ব্রান্ড টনিকে বলে, যে দুইজন এখানে আছে ওদেরকে ধরতে হবে, তবেই খোঁজ পাওয়া যাবে সবাইকে কোথায় নিয়ে গেল। এই বলেই ব্রান্ড সেই গুন্ডাদের দিকে দৌড় দেয়। এটা দেখে টনিও পিছন পিছন আসে। তো এরা গুন্ডাটিকে বন্দুক তাক করে বলে, বল সবাইকে কোথায় নিয়ে গেল? গুন্ডাটি কিছুতেই মুখ খুলবে না। এরা তখন গুলি করতে নিলে গুন্ডাটি বলে ওঠে, ডান্ডুলেট গ্রামে। ব্রান্ড বলে, সেই ডান্ডুলেট গ্রামটা কোথায়?
গুন্ডাটি লোকেশন বলতেই ব্রান্ড সেখানে যাওয়ার জন্য রেডি হলে টনি থামায়। ব্রান্ড বলে ওরা আমার প্যাসেঞ্জার, সো ওদের হেফাজত করা আমার দায়িত্ব। এই বলে ব্রান্ড সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় ও টনিকে বলে তুমি না আসলেও চলবে, আর আমার আশাও নেই যে তুমি আসবে। এই বলে ব্রান্ড বিমানে উঠে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে ধরলে খেয়াল করে কোপাইলট বিমানের শর্ট সার্কিট ঠিক করেছে। এটা দেখে ব্রান্ড খুশি হয়েও বিমানের লোকেশন ট্র্যাকার অন করে। এদিকে দেখে টনিও ব্রান্ডের সাথে যাওয়ার জন্য রেডি হয়েছে। ব্রান্ড তখন টনির কাছে এসে বলে আমাদেরকে দ্রুত ডান্ডুলেট গ্রামে পৌঁছাতে হবে। এই বলে দুজনে গাড়িতে উঠে রওনা দেয়। এদিকে বিমানের লোকেশন ট্র্যাকার অন হওয়ার কারণে এয়ারলাইন্স টিম বিমানের লোকেশনটা পেয়ে যায়। এক্সপার্ট তখন স্যাটেলাইটের সাহায্যে বিমানের পজিশনটা দেখে চমকে যায়। এরা দেখে বিমান তো ফিলিপাইনের সন্ত্রাসী গোষ্ঠীদের জঙ্গলে আটকা পড়ে গেছে। তখন রেস্কিউ অফিসার দেরি না করে তার চেনা এক প্রাইভেট আর্মির ক্যাপ্টেনকে কল দিয়ে সব পরিস্থিতি বুঝিয়ে বলে ও তাদেরকে সেই দ্বীপে গিয়ে সবাইকে উদ্ধার করে আনার রিকোয়েস্ট করে। ওদিকে ব্রান্ড ও টনি সেই ডান্ডুলেট গ্রামের 2 কিলোমিটার নিকটে পৌঁছায়। এরপর এখান থেকে আর গাড়িতে করে যাওয়া সম্ভব নয়, তাই এরা অস্ত্র হাতে গাড়ি থেকে নেমে হেঁটেই রওনা দেয়। সিন যাত্রীদের কাছে আসলে দেখি তাদেরকে এইভাবে একটা রুমে বন্দি করে রাখা হয়েছে। তো ডাটু তার সহযোগী হাসানকে বলে সবাইকে বাহিরে বের করে আনো। হাসান তখন সবাইকে মেরে মুড়ে টেনে হিচড়ে এক এক করে বাহিরে বের করতে শুরু করে। মোটামুটি এক দলকে বাহিরে বের করে এনে হাসান ডাটুকে বলে বস এদেরকে বাহিরে এনেছি। এরপর এরা এ যাবৎ এই জঙ্গলে যা করে আসতেছে সেটাই শুরু করে, মানে ক্যামেরা অন করে এক এক করে সবার নাম ঠিকানা জিজ্ঞাসা করতে শুরু করে। উদ্দেশ্য এই ভিডিওগুলো এদের পরিবারের কাছে পাঠিয়ে দিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করবে। তো সবাইকে মেরে মুড়ে সবার নাম ঠিকানা শুনে নিয়ে আবার সবাইকে রুমের ভিতরে বন্দি করে ফেলে। অন্যদিকে রেস্কিউ টিম মানে প্রাইভেট আর্মির টিম ততক্ষণে সেই বিমানের লোকেশনে পৌঁছে গেছে ও আশেপাশের পরিবেশ সবকিছু পর্যবেক্ষণ করে দেখতেছে। তো বাহিরে কোনো যাত্রী বা কাউকে দেখতে না পেয়ে আর্মি ক্যাপ্টেন বিমানের ভিতরে প্রবেশ করলে দেখে বিমানের ভিতরে কেউ নেই। এটা দেখে আর্মি ক্যাপ্টেন তো অবাক, ওদিকে এয়ারলাইন্স মালিকও এটা শুনে রীতিমতো শক। আর্মি ক্যাপ্টেন তখন ধীরে ধীরে বিমানের সামনে এসে পৌঁছালে দেখে ব্রান্ড তার পোশাকটা এখানে খুলে রেখে গেছে এবং সেটাতে লিখে রেখে গেছে সন্ত্রাসী গোষ্ঠী বিমানের সকল প্যাসেঞ্জারকে কিডন্যাপ করে ডান্ডুলেট গ্রামে নিয়ে গেছে। এর নিচে ব্রান্ড সেই ডান্ডুলেট গ্রামে যাওয়ার রাস্তাটাও লিখে রেখে গেছে। এটা দেখে আর্মির কাছে পুরো বিষয় একদম ক্লিয়ার হয়ে যায়। ওদিকে ব্রান্ড ও টনি সেই ডান্ডুলেট গ্রামে পৌঁছালে দূর থেকে লুকিয়ে দেখে সন্ত্রাসীরা ইঞ্জিন চালিত স্পিড বোটের তেল তুলতেছে। এটা দেখে ব্রান্ড বুঝে যায় এরা তাহলে সবাইকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো গুলি করলে আওয়াজ হবে তাই টনি চাকু দিয়ে এদেরকে নীরবে খতম করে দেয়। এরপর এরা সামনে এগোলে দূর থেকে দেখে সামনে একটা বিল্ডিং এবং সেই বিল্ডিং এর সামনে সেই বাসটা রাখা, তার মানে সবাইকে এই বিল্ডিং এ বন্দি করে রাখা হয়েছে। ব্যাস এরা সবার চোখ ফাঁকি দিয়ে যাত্রীদের কাছে পৌঁছানোর মিশন শুরু করে। তো ব্রান্ড বন্দীদের রুমের দরজাটা খুলে দিয়ে বলে সবাই ঠিক আছো তো? সবাই হ্যাঁ বললে ব্রান্ড এক এক করে সবার হাতের বাঁধন কেটে দিয়ে সবাইকে মুক্ত করতে শুরু করে। তো মুক্ত হয়ে একজন জিজ্ঞেস করে আমরা এখন কোথায় যাব? ব্রান্ড বলে আমরা সেই প্লেনে ফিরে যাব। এটা শুনে লোকটি ভয় পেয়ে গেলে ব্রান্ড বলে আমি আসার আগে বিমানের লোকেশন ট্র্যাকার অন করে এসেছি, সো এতক্ষণে নিশ্চয়ই রেস্কিউ টিম সেখানে পৌঁছে গেছে, তাই আমরা কোনো রকমে সেখানে ফিরে যেতে পারলেই নিরাপদে এই জঙ্গল থেকে উদ্ধার পাবো। এই বলে ব্রান্ড সবাইকে নিয়ে খুবই সাবধানে এখান থেকে বের হওয়া এবং বিমান পর্যন্ত পৌঁছানোর মিশন শুরু করে। তো ব্রান্ড সবাইকে সেই বাসে তুলে নিয়ে একজন জানে সে বাস চালাতে পারে। ব্রান্ড তখন বাস ড্রাইভারের পকেট থেকে নিয়ে আসা চাবিটা সেই ছেলেকে দেয়। টনি বলে ওঠে এক্ষুনি বাস স্টার্ট দিও না, আশেপাশে ডাটুর অনেক লোক অস্ত্র হাতে টহল দিচ্ছে, বাস স্টার্ট করতেই সবাই হামলা শুরু করবে। এটা শুনতেই সবাই তো হতাশায় ডুবে যায়। এখন তাহলে উপায় কি? ব্রান্ড প্যাসেঞ্জারদের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে ব্যাপারটা আমি সামলে নিচ্ছি। ব্রান্ড বলে আমি ওদের মনোযোগ সরিয়ে নিতে নিজেকে ওদের হাওলাই করে দিব। এমন রিস্কি প্ল্যান শুনে টনি তো রেগে যায়। ব্রান্ড বলে আমার সকল প্যাসেঞ্জারকে বাঁচানো আমার দায়িত্ব, আর সেটা আমি আমার জীবন দিয়েও হলেও আমি পালন করব। আর হ্যাঁ, আমি যেহেতু বিমানের ক্যাপ্টেন তাই সন্ত্রাসীরা আমাকে সহজে হত্যা করবে না, কারণ আমার থেকে তারা সবচেয়ে বেশি মুক্তিপণ পাবে। এই বলে ব্রান্ড টনিকে রেখে একাই জীবন বাজি রাখতে চলে যায়। Anyone? Oi! Speak to John Mark.
তো হাসান ব্রান্ডকে বলে, তুমি কি সেই বিমানের ক্যাপ্টেন? ব্রান্ড বলে, আমি ডাটুর সাথে কথা বলতে চাই। ডাটুর নাম এ কিভাবে জানলো এটা শুনে হাসান তো থ মেরে গেছে। এর মাঝেই সেখানে ডাটু চলে আসে ও বলে, তোর পাইলট বলছিল তুই নাকি হেল্প নিতে গেছিলি, তো হেল্প পাইছিস? ব্রান্ড এদের মনোযোগ সরানোর জন্য বলে, হ্যাঁ, এয়ারলাইন্স কোম্পানির সাথে যোগাযোগ হয়েছে, তারা সেনাবাহিনী পাঠাচ্ছে, তাই আমি আমার প্যাসেঞ্জারদেরকে নিতে এসেছি। এটা শুনতেই ডাটুর লোক ব্রান্ডকে মারতে শুরু করে। মারতেছে তো মারতেছেই, ব্রান্ড আন্দাজও করেনি এরা এতটা মারবে। এদিকে ব্রান্ড মাটিতে লুটে পড়লে ডাটু নিচু হয়ে বলে, ছোট কেউ মরলে ব্রেকিং নিউজ হয় না, ব্রেকিং নিউজ তো তখন হবে যখন বড় কেউ মরবে। এই রে, কাম সারছে। ব্রান্ডের হিসাব তো উল্টে গেল। সে ভাবলো সে বিমানের ক্যাপ্টেন, তাই তাকে মারবে না। এদিকে ডাটু তো বড় কাউকেই মারতে চায়। এখন কি হবে? তো হাসান ব্রান্ডের মাথায় বন্দুক তাক করতেই ধ্যাম করে একটা গুলি এসে হাসানের মাথায় লাগে। আমরা ভাবি টনি হয়তো দূর থেকে এসব দেখে ছুটে এসেছে, কিন্তু না, আমরা দেখি সে রেস্কিউ টিমের আর্মি ফোর্সে চলে এসেছে। এটা দেখে ব্রান্ড তো অবাক। তো শুরু হয়ে যায় ধুমধারাক্কা অ্যাকশন। No, I'm okay. Show back out. No! Hey, Sean! Everybody okay? Get down! Roll out! Roll out now! তো টনি ও ব্রান্ড অবশেষে বাসে করে সকল প্যাসেঞ্জারদেরকে নিয়ে এখান থেকে কেটে পড়লে ডাটু রেগে মেগে তার গ্যাং মেম্বারদেরকে বলে, এক্ষুনি সবাইকে এখানে একত্র করো, বিমানের কাছে যেতে হবে। সিন চলে আসে বাসে। আর্মি ক্যাপ্টেন ব্রান্ডকে বলে, ব্রান্ড তুমি ঠিক আছো? ব্রান্ড বলে, হ্যাঁ, বাট আপনারা আসলে কে? আর্মি ক্যাপ্টেন তখন নিজের এবং নিজের টিমের সবার পরিচয় দিয়ে বলে, আমাদেরকে তোমার এয়ারলাইন্স কোম্পানি পাঠিয়েছে তোমাদেরকে রেস্কিউ করার জন্য। ব্রান্ড কাছে এসে বলে, তার মানে আপনারা সবাইকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন? আর্মি বলে, না, আমরা আসলে অ্যাডভান্স ক্রু, উদ্ধার টিম এখনো পৌঁছায়নি, উদ্ধার টিম পৌঁছাতে মিনিমাম আরও 24 ঘন্টা লাগবে, ততক্ষণ পর্যন্ত ধরে নিতে পারেন আমরাই আপনাদের উদ্ধার টিম। ব্রান্ড অবাক হয়ে বলে, আরও 24 ঘন্টা এই জঙ্গলেই থাকতে হবে? ততক্ষণে তো সন্ত্রাসীরা আমাদের সবাইকে মেরে ফেলবে। এটা শুনে আর্মি বলে, তাহলে আপনিই বলেন এখন কি করা যায়? তখন ব্রান্ড কি যেন ভেবে বলে ওঠে, একটা উপায় আছে। ওদিকে টিভি নিউজে ব্রান্ডের মেয়ে নিউজ দেখতেছে যে বিমানের সন্ধান পাওয়া গেছে ও সবাইকে উদ্ধার মিশন চলতেছে, তবে এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না উদ্ধার মিশন কতটা সফল হবে। এসব শুনে ব্রান্ডের মেয়ে ইমোশনাল হয়ে কান্নায় ভেঙে পড়ে। ওদিকে ততক্ষণে প্যাসেঞ্জার বাস সেই বিমানের কাছে পৌঁছালে আর্মি ক্যাপ্টেন আগে বাস থেকে বের হয়ে পুরো এলাকাটা দেখে নেয় যে নিরাপদ কিনা। এরপর যাত্রীরা সবাই বাস থেকে নেমে বিমানের দিকে দৌড় শুরু করে। তো সবাই বিমানের কাছে তো পৌঁছায়, বাট এরপর কি? বিমানের কাছে পৌঁছালেই তো সমাধান হলো না, এই জঙ্গল থেকে যেতে পারলে তবেই না শেষ রক্ষা। তাই সবাই হতাশায় অস্থির হয়ে পড়লে ব্রান্ড সবাইকে একত্র করে বলে, দেখো, 24 ঘন্টার আগে উদ্ধার টিম কিছুতেই এখানে পৌঁছাতে পারবে না, আর ততক্ষণে সন্ত্রাসীরা আমাদের কাউকে আস্ত রাখবে না। এমন অবস্থায় বাঁচার ভরসা একটাই, তা হলো আমাদের বিমানের শর্ট সার্কিট প্রবলেম সলভ হয়েছে। তাই আমরা যদি বিমানটাকে উড়িয়ে এই জঙ্গল থেকে কোনো রকমে বাহিরে পর্যন্ত নিয়ে যেতে পারি, এই ভাঙ্গা বিমানে করে সবাই আকাশে উড়বে। এটা শুনে সবাই ভয়ে অস্থির হয়ে পড়লে ব্রান্ড সবাইকে শান্ত করে বলে, দেখো, এই বিমানের উপর আস্থা যদি আমার নিজেরই না থাকতো তাহলে তোমাদেরকে কখনোই এই বিমানে উড়ানোর কথা মাথায় আনতাম না। আমারও বাসায় একটা মেয়ে আছে, সেও আমার বেঁচে ফেরার অপেক্ষায় বসে আছে। তাই সবাই আমার উপর ভরসা রাখো, তাড়াতাড়ি বিমানে উঠে পড়ো। এটা শুনে সবাই ব্রান্ডের উপর ভরসা করে বিমানে উঠতে লেগে পড়ে। আর ওদিকে ব্রান্ড তার বিমানের ক্ষতিগ্রস্ত অংশগুলো পর্যবেক্ষণে ও মেরামত করতে লেগে পড়ে। এর মাঝে আর্মি ক্যাপ্টেন দৌড়ে এসে ব্রান্ডকে স্যাটেলাইট ভিউ দেখিয়ে বলে, ওরা অলরেডি আশেপাশে চলে এসেছে, হাতে সময় মাত্র 2 মিনিট, তাড়াতাড়ি করো। ব্রান্ড বলে, ব্রেক ঠিক করতে আমার কিছু সময় লাগবে। এটা শুনে আর্মি ক্যাপ্টেন ততক্ষণ নিরাপত্তা দেওয়ার জন্য আশেপাশে নজরদারিতে লেগে পড়ে। আর ওদিকে যাত্রীরা বিমানে উঠতে থাকে। ঠিক তখনই সেখানে ডাটুর গ্যাং চলে আসে। এরপর Good luck. You too, Mugabe. Everybody stay down, okay? Nothing on screens. Check the hydraulics. তো ব্রান্ড বিমান তো ওড়াবে, বাট বিমানের নেভিগেশন সিস্টেম পুরো ড্যামেজ হয়ে গেছে। তাই আকাশে ওড়ার পর কোন দিকে যাবে, কি করবে, এসব বোঝার কোনো উপায় নেই। তাই সে তাড়াহুড়ো করে এয়ারলাইন্স কন্ট্রোল রুমে রেডিও যোগাযোগ করে ও বলে, আমি ইমার্জেন্সিতে প্লেন ওড়াতে যাচ্ছি, কিন্তু আমাদের কাছে কোনো রাডার নেই, কোনো নেভিগেশন সিস্টেম নেই। তাই আমরা সর্বোচ্চ বড় জোর 300 মাইল পর্যন্ত যেতে পারবো। এখন 300 মাইলের ভিতরে বিমান ল্যান্ড করার জন্য কোন জায়গা আছে বলো? ওদিকে সিন বিমানের বাহিরে আসলে দেখি তুমুল গোলাগুলি চলতেছে। I'm out of ammo. Reloading! তো বিমান
স্টার্ট হয়েছে, এখন উঠতে চলেছে। এটা দেখে আর্মি ক্যাপ্টেন টনিকে চিল্লিয়ে বলে, তাড়াতাড়ি যাও, বিমানে উঠে পড়ো। এটা শুনে গোলাগুলির মাঝেই টনি বিমানের দিকে দৌড় শুরু করে, কিন্তু সে যেহেতু যাবজ্জীবনের আসামি তাই সে বিমানে না উঠে বরং আর্মিদের সাথে আনা একটা টাকার ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে দৌড় দেয়। এদিকে বিমান উঠতে চলেছে আর সন্ত্রাসীদের হামলার তীব্রতা বেড়ে চলেছে, পুরো একদম দম বন্ধ অবস্থা। Your shoulder. I'm okay. What's right side? I have a visual on the outside. Speed brakes. Come on. তো বিমান ল্যান্ড শেষে পুরোপুরি থেমে গেলে সবাই একদম নিস্তব্ধ। তারা যে সত্যি সত্যি এখন বেঁচে আছে এটা ভেবে খুশিতে সবার চোখে জল চলে আসে। 1 minute at a time. Congratulations, everyone. ব্র্যান্ডের শরীরে তো একটা গুলি লেগেছিল, তাই ব্র্যান্ডের অবস্থা খারাপ হতে শুরু করেছে। এটা দেখে এয়ার হোস্টেস ছুটে এসে বলে, ক্যাপ্টেন আপনি ঠিক আছেন? ব্র্যান্ড বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তোমরা সবাই নেমে পড়ো, আমি একটুর মাঝে আসতেছি। সবাই তখন নেমে গেলেও এই এয়ার হোস্টেসটি থেকে যায়। ওই ইমোশনাল হয়ে ব্র্যান্ডকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানাই ও আবেগে কাঁদতে কাঁদতে চলে যায়। তো সবাই চলে গেলে ব্র্যান্ড বিমানের সিঁড়িতে বসে তার মেয়ে ড্যানিলাকে কল করে হাসি মুখে বলে, হ্যালো ড্যানিলা, তুমি ভালো আছো তো? আমি খুব শীঘ্রই বাসায় ফিরতেছি। আর হ্যাঁ সরি, তোমার কথা মতো আমার আসলে ফ্লাইট ক্যান্সেল করা উচিত ছিল, তবে টেনশন করো না, আমি ভালো আছি। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে প্রতিকূল পরিবেশে কিভাবে নিজেদের মনোবল ঠিক রেখে বেঁচে ফিরতে হয় তাই পুরো মুভিটি আমাদেরকে শিক্ষা দিল। সত্যি পুরো ভিডিওটি অসাধারণ শিক্ষামূলক একটা ভিডিও ছিল। তো আমার চ্যানেলটি নতুন, তাই আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন, আর আপনারা যথারীতি নিয়মিত সাপোর্ট করেও যাচ্ছেন। আশা করি এই ভিডিওটিতেও তেমনই সাপোর্ট পাবো। আপনারা কষ্ট করে একটু লাইক দিন এবং কমেন্ট করে ভালো মতো কিছু বললেন, এতে ভালো লাগে। আর হ্যাঁ, চ্যানেলটি মনে হয় এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। আমার ভিডিও যখন আপনার ভালোই লাগে তো সাবস্ক্রাইব করতে এত কাহিনী কিসের? সাবস্ক্রাইব করে নেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।